সঙ্গীত ক্রিস্টালের বিশাল ঝাড়বাতি থেকে ঝরে পড়ছিল। অসাধারণ আলো উঁচু ছাদ থেকে ছনছন করে নিচে আসছিল। সাদা টেবিল ক্লথে ঢাকা লম্বা টেবিলগুলি ঝলমল করছিল, যা মখমলের চেয়ারের সারিতে সাজানো ছিল। জমকালো অতিথিরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিলেন। কাচের গ্লাসগুলি মৃদু ঠোকাঠোকি একটি মিষ্টি সঙ্গীত তৈরি করছিল। আজ রাতে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ একজন বিশেষ অতিথিকে স্বাগত জানাচ্ছিল। মিস্টার রাজ, একজন 50 বছর বয়সী ব্যক্তি। গুজব ছিল যে তার কাছে পুরো শহরে ছড়িয়ে থাকা অনেক বড় রিয়েল এস্টেট প্রকল্প রয়েছে। তার গম্ভীর চেহারা এবং দারুণভাবে সেলাই করা কালো স্যুটে তিনি ক্ষমতাশালী এবং শীতল উভয়ই লাগছিলেন। তার পাশে বসেছিলেন তার স্ত্রী মীরা, যিনি 40 বছর পার করেও তার জাঁকজমক ধরে রেখেছিলেন। একটি গাঢ় লাল ডিজাইনার শাড়ি তার সুন্দর শরীরকে আবৃত করে রেখেছিল। তার চুল সামান্য কোঁকড়ানো ছিল এবং তার মুখে ক্লান্তির একটি ঝলক দেখা যাচ্ছিল। যদিও তিনি অতিথিদের সামনে বিনয়ী হাসি বজায় রাখতেন, তবুও তার চোখে একটি স্পষ্ট চাপ ফুটে উঠছিল। আজ সন্ধ্যায় মিস্টার রাজ একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য তার একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারকে দ্য গোল্ডেন স্যাফরনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সাথে তিনি তার স্ত্রীর সাথে একটি আরামদায়ক রাতের খাবার উপভোগ করতে চেয়েছিলেন। ব্যস্ত ব্যবসার মধ্যেও তিনি মীরার সাথে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চাইছিলেন। তিনি আশা করেছিলেন যে তারা তাদের ক্রমশ দূরে সরে যাওয়া দাম্পত্য সম্পর্ককে আবার মজবুত করতে পারবেন। একে একে সুস্বাদু পদগুলি পরিবেশন করা হচ্ছিল। সুগন্ধি সিফুড স্যুপ, তাজা ক্যাভিয়ার, সসের সাথে সালাদ এবং সেরা ওয়াইন। মীরা ওয়াইনের একটি চুমুক নিলেন এবং মিস্টার রাজের দিকে তাকালেন। তিনি একটি হালকা হাসির সাথে উত্তর দিলেন, কিন্তু আজ তার হৃদয়ে একটি বিষণ্ণতা ছিল। বাইরের এই জাঁকচমক তাদের মধ্যে থাকা শূন্যতাকে মুছে দিতে পারছিল না। যখন সবাই কথা বলছিলেন, ঠিক তখনই রেস্তোরাঁর দরজায় হঠাৎ একটি ছোট ছিন্ন ভিন্ন আকৃতি দেখা গেল। সে ছিল প্রায় 12 বছর বয়সী একটি মেয়ে, যার জামা কাপড় কাদা লেগে নোংরা ছিল। তার লম্বা চুল জট পাকানো ছিল এবং তার চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট ছিল। তার চোখে দৃঢ় সংকল্প এবং ভয় উভয়েরই মিশ্রণ ছিল। এই জমকালো দৃশ্যের সামনে তাকে আরও বেশি একা লাগছিল। এমন একটি বিলাসবহুল জায়গায় একজন ভিখারিনী মেয়েকে দেখে ওয়েটাররা ঘাবড়ে গেলেন। ফিসফিসানি শুরু হলো। কিছু অতিথি কৌতূহলবশত মাথা ঘোরালেন। রেস্তোরাঁর ম্যানেজার তাকে আটকাতে দৌড়ালেন, কিন্তু সে দ্রুত এড়িয়ে গেল এবং সোজা হলের মাঝখানে পৌঁছে তার কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, খেও না, তোমাদের স্ত্রী বিষ মিশিয়েছে, সেই খাবার খেও না, তোমরা মারা যাবে। পুরো ঘর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সকলের চোখ সেই মেয়েটির দিকে স্থির হয়ে গেল। অনেকেই তাদের বিস্ময় লুকোতে পারলেন না। মিস্টার রাজ, যার হাতে ওয়াইনের গ্লাস ছিল, সেখানেই জমে গেলেন। তার আঙুলগুলি শক্ত হয়ে গেল। মীরার চোখ বিস্ফারিত হলো এবং তিনি তোতলানো শুরু করলেন, এই মেয়েটি, একে কে ভেতরে আসতে দিল? তারপর তিনি গার্ডদের দিকে চিৎকার করে বললেন, তাড়াতাড়ি করো, একে বাইরে বের করো, এটা সম্পূর্ণ বাজে কথা। কিন্তু মেয়েটি হার মানল না। তার কণ্ঠস্বর এতে কর্কশ ছিল যেন তার গলা ছিলে গেছে। খেও না সাহেব, আপনার স্ত্রী বিষ মিশিয়েছে, আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আমি আপনার কাছে মিনতি করছি, খেও না। মুহূর্তের জন্য মিস্টার রাজ তার বুকে একটি চাপ অনুভব করলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। মেয়েটির অভিযোগ অযৌক্তিক মনে হচ্ছিল, কিন্তু তার চোখের আতঙ্ক তাকে এটিকে উপেক্ষা করার সাহস দেয়নি। তিনি সর্বদা একজন সতর্ক ব্যক্তি ছিলেন। ব্যবসার জগতে এত ঝড় সামলেছেন যে তিনি জানতেন কখনো কখনো সবচেয়ে পাগলের কথাগুলিও সত্য হতে পারে। রেস্তোরাঁর কর্মীরা তাকে ধরার জন্য দৌড়ালো, তার পাতলা কাঁধ চেপে ধরল। সে ছটফট করতে থাকল, অনবরত মিনতি এবং দৃঢ়তা ভরা কণ্ঠে চিৎকার করতে থাকল, সাহেব, খেও না। প্রথমে মিস্টার রাজ তাকে বাইরে নিয়ে যেতে বলার কথা ভাবলেন, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা তাকে থামিয়ে দিল। ঠিক সেই সময় শেফ, যার মুখ রেস্তোরাঁর সুনাম নষ্ট হওয়ার ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কাছে এলেন। তিনি তোতলে বললেন, স্যার, আমাদের রেস্তোরাঁ সর্বদা সর্বোচ্চ পরিচ্ছন্নতা এবং মান নিশ্চিত করে। আমি সত্যি বুঝতে পারছি না এই মেয়েটি। মিস্টার রাজ হাত তুলে তাকে চুপ করার ইঙ্গিত করলেন। তিনি গম্ভীরভাবে বললেন, দাঁড়াও, ওকে এখনই বাইরে বের করো না। চারপাশের গোলমালের মধ্যেও তিনি শান্তভাবে মেয়েটির চোখের দিকে তাকালেন। তোমার নাম কি? তুমি এমন কথা কেন বলছো? মেয়েটি মুহূর্তের জন্য চমকে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল, যেন তাকে ধরে ফেলার ভয় পাচ্ছে। কিন্তু সে চুপ থাকল না। সে একটি গভীর শ্বাস নিল এবং কাঁপানো কণ্ঠে উত্তর দিল, আমার
আমার নাম আশা। আমি জানি যে তিনি মীরা, আপনার স্ত্রী, খাবারে কিছু মিশিয়েছেন। আমি তাকে দেখেছি, আমি সেই লোকটাকেও দেখেছি। তার ভাঙা অসংলগ্ন কথাগুলি পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ তুলে দিল। সে যে লোকটির কথা বলছিল সে কে ছিল? তার সাথে মীরার কি সম্পর্ক ছিল? সেই মুহূর্তে মীরা প্রায় চিৎকার করে উঠলেন। তার মুখ রাগ এবং লজ্জায় লাল হয়ে গিয়েছিল। বাজে কথা, এই মেয়েটি পরিষ্কার মিথ্যা বলছে। আমি কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারি না। রাজ, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। তুমি একে এত স্বাধীনতা দিয়েছ যে এটি যা খুশি তাই বলছে। মীরা কাঁপছিলেন, কিন্তু তার চোখে ঘাবড়ে যাওয়ার একটি ঝলক ছিল। মিস্টার রাজ তার স্ত্রীর দিকে তাকালেন, তারপর আশার দিকে। তার মাথা ঘুরছিল। তারপর নিজের সহজাত প্রবৃত্তি অনুসরণ করে তিনি নিঃশব্দে তার ওয়াইনের গ্লাস এবং কাঁটা নিচে রাখলেন। তিনি শেফের দিকে ফিরে বললেন, অবিলম্বে খাবার পরীক্ষা করাও। সবচেয়ে ভালো ডাক্তার বা মেডিকেল স্টাফকে ডাকো, যাকে তোমরা চেনো। আমি এখানেই দ্রুত পরীক্ষা চাই। পাশাপাশি তিনি থেমে মেয়েটির আশার দিকে তাকালেন। এই মেয়েটিকে এখানেই রাখো, আপাতত একে বাইরে বের করো না। অতিথিদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। কেউ কেউ মীরাকে সন্দেহের চোখে দেখতে লাগলেন, আবার অন্যরা মিস্টার রাজকে দেখছিলেন। তার সুনাম, ক্ষমতা এবং মানের সাথে যুক্ত ছিল, তাই স্ত্রীর দ্বারা স্বামীকে বিষ দেওয়ার গল্পটি অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর লাগছিল। রেস্তোরাঁর কর্মীরা দ্রুত ব্যবস্থা করতে লাগলেন। কেউ কেউ একটি সাধারণ টেস্ট কিট আনতে দৌড়ালেন, যা সাধারণত জরুরি বিষক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শেফ ঘামে ভিজে যাচ্ছিলেন। মিস্টার রাজকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তার রেস্তোরাঁয় এমন কিছু হতে পারে না। তবে মিস্টার রাজ হাত নেড়ে ইঙ্গিত করলেন যে তদন্ত অবশ্যই করা উচিত। এই সময় আশা এক কোণে গুটিয়ে দাঁড়িয়েছিল। তার পা কাঁপছিল। সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে যা করতে চেয়েছিল তা করে ফেলেছে। সে মিস্টার রাজের কাছে যাওয়ারও সাহস পেল না, বা মীরার দিকে সরাসরি তাকানোরও সাহস পেল না। তার ভয় ছিল যে তাকে চড় মারা হবে বা টেনে বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু সে তার চোখে মিনতি বজায় রেখেছিল, সাহেব, এটা সত্যি, আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। এই মিনতি ভরা চোখগুলি মিস্টার রাজের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। একটি মেয়ে যে স্পষ্টতই ক্ষুধার্ত এবং ছিন্নভিন্ন অবস্থায় ছিল, সে হঠাৎ কেন এখানে এসে গোলমাল করবে? ধরে নেওয়া যাক আশাকে কেউ এই নাটক করার জন্য কাজে লাগিয়েছিল বা টাকা হাতানোর জন্য এই পদ্ধতি নিয়েছিল। কিন্তু যদি তা না হয়? মিস্টার রাজের হঠাৎ ঠান্ডা লাগা শুরু হলো। এই ধারণা যে তার স্ত্রী তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করতে পারে তাকে অসুস্থ বোধ করালো। মীরার মুখ এখন ধাক্কায় পরিবর্তিত হয়েছিল। তার চোখ অশ্রুসিক্ত ছিল এবং তিনি ক্রমাগত সাফাই দিয়ে ফিসফিস করে বলছিলেন, রাজ, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি জানি না এই মেয়েটি কে। এটি বাজে কথা বলছে। আমি কখনো রান্নাঘরে যাই না বা খাবার ছুঁই না। সবাই জানে যে আমি নোংরামিকে কতটা ঘৃণা করি। মিস্টার রাজ কোনো উত্তর দিলেন না। তার চোখ তার স্ত্রীকে এড়িয়ে যাচ্ছিল। যদিও এখনও কিছু নিশ্চিত ছিল না, কিন্তু স্ত্রীর ওপর তার বিশ্বাস, যা কিছু সময় ধরে এমনিতেই টলমল করছিল, এখন আরও ভেঙে গেল। সবাই উত্তেজনাপূর্ণ পরিবেশে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। মিস্টার রাজের ব্যক্তিগত ডাক্তার এবং একজন টেকনিশিয়ান দ্রুত খাবারের নমুনা পরীক্ষা করলেন। 10 মিনিটের অপেক্ষা অন্তহীন মনে হচ্ছিল। অবশেষে ডাক্তার ফিরে এলেন। তার মুখে কোনো স্পষ্ট ভাব ছিল না। তিনি মিস্টার রাজকে ধীরে ধীরে বললেন, স্যার, আমি কিছু অস্বাভাবিক সংকেত পেয়েছি। তবে এখানকার দ্রুত পরীক্ষার কিটটি এটি বিষ কিনা তা নিশ্চিত করার জন্য যথেষ্ট সঠিক নয়। নমুনাদিকে সম্পূর্ণভাবে নিবিড় পরীক্ষার জন্য একটি সঠিক পরীক্ষাগারে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এই কথাগুলি সেই সাক্ষাৎকারের ওপরে শীতল জলের মতো পড়ল, যা মনোরম হওয়ার কথা ছিল। সামান্য একটু সন্দেহ সবকিছুকে বিশৃঙ্খলায় পরিণত করার জন্য যথেষ্ট ছিল। মিস্টার রাজ তার চোখ আশার দিকে ঘোরালেন। মেয়েটি টলমল করে দাঁড়িয়েছিল। তার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু সে এখনও দৃঢ় ছিল। মীরা এই দৃশ্য দেখলেন। তার হাত টেবিলের কিনারা শক্ত করে ধরেছিল, কিন্তু তিনি আর কিছু বললেন না। তিনি চুপচাপ বুঝে গেলেন যে তিনি যত জোরে অস্বীকার করবেন, তার স্বামী তত বেশি তাকে সন্দেহ করবেন। তবুও যখন তিনি আশাকে দেখলেন, তখন তার চোখে রাগ ঝলসে উঠল। এই পরিস্থিতি দেখে মিস্টার রাজ আজকের রাতের খাবার নিশ্চিতভাবে বাতিল করে দিলেন। সবাই যেতে পারেন। তারপর তিনি তার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারের দিকে ফিরলেন। বিনয়ের সাথে ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তারা অন্য কোনো সুযোগে দেখা করবেন। সেই অংশীদার অবশ্যই খুব হতবাক ছিলেন, কিন্তু তিনি বেশি কিছু বলার সাহস করলেন না। যদি মিস্টার রাজের সুনাম রক্ষা করা না হয়, তবে এটি যে কোনো সময় ধসে পড়তে পারত। ম্যানেজারের আদেশে রেস্তোরাঁর নিরাপত্তা রক্ষীরা
আশাকে বাইরে টানতে এগিয়ে গেল। মেয়েটি পালানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু সে ক্লান্ত ছিল। মিস্টার রাজের হাত হঠাৎ তাদের থামানোর জন্য উঠল। ওকে এখানেই থাকতে দাও, আমার কিছু কথা বলার আছে। কিন্তু স্যার, ম্যানেজার ইতস্তত করে বললেন, এই মেয়েটি স্পষ্টতই অসংলগ্ন, এটি শুধু ঝামেলা তৈরি করছে। মিস্টার রাজ মাথা নাড়লেন। এখনকার জন্য ওকে একা ছেড়ে দাও, আমি দায়িত্ব নেব। মীরা দাঁত পিষলেন, প্রায় কেঁদে ফেললেন। তুমি সত্যিই এই মেয়েকে এইভাবে গোলমাল করতে দিচ্ছ? তিনি ঘুরে দাঁড়ালেন এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। তার উঁচু গোড়ালির জুতোর শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, যা সবাইকে অবাক করে দিল। অনেক অতিথি কৌতূহল আর সহানুভূতির মিশ্রণ নিয়ে তার দিকে তাকালেন। মিস্টার রাজ তার স্ত্রীর পিঠের দিকে তাকিয়ে রইলেন। তার হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করছিল। তিনি জানতেন যে আজকের রাতের পরে তাদের পরিবার আগের মতো স্বাভাবিক থাকবে না। কিন্তু এখন তিনি সত্য জানতে চেয়েছিলেন। তাকে জানতে হবে যে সেই মেয়েটি আশা কোথা থেকে এসেছিল এবং এত জমকালো রেস্তোরাঁয় ঢুকে এত মর্মান্তিক অভিযোগ করার সাহস কেন করেছিল। যখন গার্ডরা তাদের মুঠো আলগা করল, আশা পড়ে গেল তার আহত হাত ধরে। একজন দয়ালু যুবতী ওয়েট্রেস তাকে দেখে দুঃখ অনুভব করল এবং সাহায্য করার চেষ্টা করল, কিন্তু ম্যানেজার মাথা নেড়ে তাকে থামিয়ে দিলেন। তবুও আশা দাঁড়ানোর চেষ্টা করল। তার চোখে জল ছিল। আঙ্কেল, আমি কাউকে আঘাত করতে চাইনি, আপনি তাদের বিশ্বাস করবেন না। যদি আপনি সেই খাবার খেতেন তবে আপনি সত্যি মারা যেতেন। আশা সত্যিকারের ভীত কণ্ঠস্বর মিস্টার রাজের হৃৎপিণ্ডের এক কণকে আবার নাড়া দিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার মন প্রশ্নে ভরা ছিল। তারপর তিনি একটি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, তোমার নাম আশা, তাই না? ঠিক আছে, আমি জানতে চাই তুমি যা কিছু দেখেছ। কে সঠিক আর কে ভুল তার তদন্ত আমি নিজেই করব। আশা মাথা নাড়ল, তার চোখে এখনও জল ছিল। এই দৃশ্যটি দামি ওয়াইন, ঝলমলে ক্রিস্টাল ঝাড়বাতি এবং উদ্বিগ্ন চেহারার সাথে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসা অতিথিদের ভিড়ের সম্পূর্ণ বিপরীত ছিল। এক মুহূর্তের জন্য মিস্টার রাজের মনে হল যেই ভবঘুরে মেয়েটির ছবিতে কিছু খুব পরিচিত আছে, যেন এটি এমন একটি স্মৃতিকে জাগিয়ে তুলছে যা তিনি মনে করতে পারছিলেন না। মিস্টার রাজ গার্ডদের ইঙ্গিত করলেন যে তারা মেয়েটিকে একটি ব্যক্তিগত ঘরে নিয়ে যাক। ওকে নিরাপদ রাখো, আমি পরে কথা বলবো। আজ পর্যন্ত তিনি কখনো ভিখারি বা অপরিচিতদের অনুপ্রবেশের মতো বিষয়ে মনোযোগ দেননি, কিন্তু আজ রাতে তিনি একটি ব্যতিক্রম করলেন। মেয়েটির চোখে তিনি এমন একটি ব্যথা দেখলেন যা তিনি নিজে উপেক্ষা করতে পারলেন না। শেফ, ম্যানেজার এবং কিছু কর্মী এখনও সেখানেই জমে দাঁড়িয়েছিলেন। সকলের এই দুঃস্বপ্ন বিশ্বাস হচ্ছিল না। সবচেয়ে বিখ্যাত দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ এখন একটি বড় কেলেঙ্কারিতে ফেসে গিয়েছিল, যার ওপর খাবারে বিষ মেশানোর অভিযোগ লাগানো হয়েছিল এবং অভিযোগকারী ছিল একটি শিশু। শেফ ঘাবড়ে গিয়ে মিস্টার রাজের কাছে এসে সম্মান সহকারে বললেন, স্যার, আমি নিশ্চিত যে আমাদের রেস্তোরাঁ কখনোই, কিন্তু যদি আপনার খাবারের নমুনা প্রয়োজন হয় তবে আমরা এটি আজ রাতে একটি স্বাধীন পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেব। এটি আমাদের সুনামকে খুব প্রভাবিত করবে। মিস্টার রাজ ক্লান্ত কণ্ঠে হাত নেড়ে বললেন, প্রক্রিয়া অনুসরণ করো। আমি প্রমাণ ছাড়া কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু স্পষ্টতই আমি সেই মেয়েটির কথাগুলি উপেক্ষা করতে পারি না। তারপর তিনি সেই গোলমালপূর্ণ জায়গাটির দিকে তাকালেন, দরজার দিকে, যেখান থেকে মীরা এইমাত্র অদৃশ্য হয়েছেন। তিনি তার স্ত্রীর পিছনে যেতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে তিনি এত অদ্ভুত আচরণ কেন করলেন, কিন্তু তিনি ইতস্তত করছিলেন। তার হৃদয়ে সন্দেহ বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছিল। এটা কি হতে পারে যে তিনি সেই স্ত্রীকে পুরোপুরি বুঝতে পারেননি যাকে তিনি একসময় খুব ভালোবাসতেন? কিছুক্ষণ পর যখন অতিথিরা একে একে চলে গেলেন, মিস্টার রাজ সবাইকে মাথা নেড়ে বিদায় জানালেন এবং রেস্টুরেন্টের ব্যক্তিগত ঘরের দিকে ভারী পদক্ষেপে এগিয়ে গেলেন, যেখানে তিনি গার্ডকে আশাকে রাখতে বলেছিলেন। যাওয়ার পথে তিনি অনুভব করলেন যে তার মুখ শুকিয়ে গেছে এবং হাতের তালু ঘামে ভিজে গেছে। স্ত্রীর দ্বারা স্বামীকে বিষ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভেবে তিনি কেঁপে উঠলেন। অন্যেরা এটিকে একটি বাজে কথা মনে করতে পারে, কিন্তু তার বিবেক তাকে বলল যে এটি সত্য হোক বা মিথ্যা, এটিকে হালকাভাবে নেওয়া যায় না। যখন তিনি ঘরের দরজা খুললেন তখন তিনি আশাকে একটি কোণে চেয়ারে গুটিয়ে বসে থাকতে দেখলেন। তার হাত তার কাঁধ শক্ত করে ধরেছিল, যেন সে ভয় পাচ্ছে যে কেউ তাকে আক্রমণ করবে।
ঘরের আলো মূল হলের চেয়ে ম্লান ছিল, কিন্তু তার ক্লান্ত মুখ দেখতে যথেষ্ট ছিল। হয়তো ভবঘুরে থাকার বছরগুলি তার উপর এমন কষ্ট চাপিয়ে দিয়েছিল যা একটি সাধারণ শিশু সহ্য করতে পারত না। আশা তাকে ভেতরে আসতে দেখল। সে কিছুটা চমকে গেল, তারপর শান্ত হওয়ার চেষ্টা করল। সাহস জোগানোর জন্য তার হাত জড়ো করল। আঙ্কেল, আঙ্কেল, আমার উপর রাগ করবেন না। আমি গোলমাল করতে চাইনি, কিন্তু যদি আমি আপনাকে না বলতাম তবে আপনি মারা যেতেন। মিস্টার রাজ সামনের চেয়ারে বসে পড়লেন। তার কণ্ঠস্বর শান্ত এবং মৃদু ছিল। তুমি এমনটা কেন ভাবলে যে মীরা খাবারে বিষ মিশিয়েছে? তুমি কি দেখলে? আশা মাথা নিচু করল, নিজের ঠোঁট কামড়ে ধরল। কিছুক্ষণ পর বলল, আমি তাকে রেস্তোরাঁর পিছনে একজন লোকের সাথে দেখা করতে দেখেছি। লোকটির হাতে একটি পাউডারের প্যাকেট ছিল। আমি আবর্জনার বাক্সের পিছনে লুকিয়েছিলাম এবং আমি তাদের স্পষ্টভাবে শুনতে পেয়েছি যে এটিকে আপনার খাবারের সাথে মেশাতে হবে। আমি কেবল কিছু বাক্য শুনেছি, স্পষ্ট ছিল না, কিন্তু সেই মহিলাটি ঠিক মীরার মতোই লাগছিল। আমি তাকে রান্নাঘরে যেতেও দেখেছি, সেই প্যাকেটটি ধরে, এবং তারপরেই খাবার টেবিলে আনা হয়েছিল। মিস্টার রাজের মুখ শক্ত হয়ে গেল। তিনি গুজব শুনেছিলেন যে মীরার কোনো অপরিচিত লোকের সাথে সম্পর্ক চলছে, কিন্তু তিনি কখনো বিশ্বাস করতে চাননি। এখন আশার কথা শুনে সন্দেহের টুকরোগুলি বিপজ্জনকভাবে একত্রিত হচ্ছিল। তোমার কি নিশ্চিত যে সেই ব্যক্তি আমার স্ত্রী ছিল? তিনি কাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আশা মাথা নেড়ে নিশ্চিত করল। আমি দূর থেকে দেখেছি, কিন্তু তিনি ঠিক একই শাড়ি পরেছিলেন এবং চেহারাও একই ছিল। আমি শুধু এতটুকুই দেখলাম। তারপর তিনি চলে গেলেন। এরপরে আমি ভয় পেয়ে গেলাম এবং আপনাকে সতর্ক করার জন্য ভেতরে দৌড়ে এলাম। ঘর শান্ত হয়ে গেল। হলুদ আলো মিস্টার রাজের চিন্তিত মুখের উপর পড়ছিল। তার সামনে আশা কেবল একটি নিরীহ মেয়ে ছিল। সে কি মিথ্যা বলতে পারে? কখনো কখনো দরিদ্র মানুষ টাকা উপার্জনের জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি মিথ্যা অভিযোগও করতে পারে। কিন্তু তার মনে হলো মেয়েটির গল্পে কোনো কিছু কৃত্রিম নেই। এছাড়াও খাবারে অস্বাভাবিক সংকেতগুলির উপস্থিতিও উপেক্ষা করা যায় না। তুমি কি সেই লোকটিকে চেনো? সে কে ছিল? তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। আশা মাথা নাড়ল। না, আমি তাকে আগে কখনো দেখিনি। তাকে একজন মধ্যবয়সী লোক মনে হচ্ছিল। চশমা পরা, লম্বা ছিল। সে মীরাকে পাউডারের প্যাকেটটি দিল এবং ধীরে ধীরে কিছু বলল। আমি কেবল এটি শুনেছি যে আজ রাতে কাজ শেষ হয়ে যাওয়া উচিত, আর বাস। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিলেন। বাতাসে উদ্বেগের গন্ধ অনুভব হচ্ছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন ভিখারিনী মেয়ে তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে আসতে পারে। দীর্ঘকাল ধরে তিনি তার বিবাহকে ফিকে অনুভব করছিলেন। মীরা প্রায়শই ব্যক্তিগত কাজের অজুহাতে দেরিতে বাড়ি আসতেন, লুকিয়ে ফোনে কথা বলতেন, কিন্তু বিষ দেওয়ার মতো ভয়ঙ্কর কথা তিনি কখনো ভাবেননি। দরজায় একটি মৃদু টোকা পড়ল। মিস্টার রাজ দরজা খুললেন এবং রেস্তোরাঁর ম্যানেজারকে ঘাবড়ে যাওয়া অবস্থায় দেখতে পেলেন। স্যার, আপনার স্ত্রী গাড়ি নিয়ে চলে গেছেন। তিনি আর কিছু বলেননি, এবং রান্নাঘরের কর্মীরা কসম খেয়েছে যে তারা কিচ্ছু জানে না। তারা কেবল এই কথাটি নিশ্চিত করেছেন যে মীরা প্রায় 1-2 মিনিটের জন্য রান্নাঘরে এসেছিলেন, এই বলে যে তিনি পরিচ্ছন্নতা যাচাই করতে এসেছেন। মিস্টার রাজ কিছু না বলে মাথা নাড়লেন। ম্যানেজার চলে গেল। এখন তার মনে সম্পূর্ণরূপে গোলমাল লেগেছিল। তিনি আশার দিকে তাকালেন। প্রথমবারের মতো তার ছোট পাতলা শরীর এবং একটি অনাথ শিশুর বন্য চোখ দিকে মনোযোগ দিলেন। আশা, তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এত ঝুঁকি কেন নিলে? যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হতো তবে তুমি অনেক বড় বিপদে পড়তে। আশা চুপ রইল। তার চোখ দিয়ে জল পড়তে যাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে উত্তর দিল, কারণ আমি জানতাম যে যদি আমি না বলি তবে আরও একজন নিরপরাধ মানুষের জীবন যেতে পারে। আমি জানি যে প্রিয়জনকে হারানোর অনুভূতি কেমন হয়। আমি চাই না কেউ মারা যাক। ছোট্ট কথা, কিন্তু এতে অকথ্য ব্যথা ভরা ছিল। এই মেয়েটি নিশ্চয়ই কিছু খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা করেছে। মিস্টার রাজের হৃদয় হঠাৎ ভারী হয়ে গেল। যদিও বিষয়টি এখনও স্পষ্ট ছিল না, তবে তার সামনে একটি খুব দয়ালু মেয়ে ছিল। তিনি আশার কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। ঠিক আছে, সতর্ক করার জন্য ধন্যবাদ। এখন কি তুমি ক্ষুধার্ত? তোমার যা কিছু দরকার শুধু বলো।
মেয়েটি ইতস্তত করল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। ক্ষুধার যন্ত্রণা তাকে দুপুর থেকেই কষ্ট দিচ্ছিল, কিন্তু এইমাত্র ঘটে যাওয়া বিশৃঙ্খল দৃশ্য দেখে সে কেবল সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য উদ্বিগ্ন ছিল। এখন যখন সবকিছু কিছুটা শান্ত হয়েছে, তখন সমস্ত ক্লান্তি এবং ক্ষুধা তাকে গ্রাস করল। আঙ্কেল, যদি আপনি আমাকে খাবার জন্য কিছু দেন তবে যথেষ্ট হবে, আশা ফিসফিস করে বলল। উত্তেজনার মধ্যেও মিস্টার রাজ একজন কিচেন স্টাফকে কিছু খাবার, রুটি এবং জল আনার জন্য ডাকলেন। মেয়েটি কাঁপতে কাঁপতে তা নিল এবং লোভের সাথে খেতে শুরু করল। মিস্টার রাজ এই দৃশ্য দেখলেন, তার হৃদয় দুঃখে ভরে গেল। তিনি তার কোটটি খুলে মেয়েটির কাঁধে দিলেন। তারপর কর্মীদের নির্দেশ দিলেন, আজ রাতে এই মেয়েটিকে এই ঘরে ঘুমোতে দাও, আমি কাল সকালে সিদ্ধান্ত নেব। এই কথায় সবাই অবাক হয়ে গেল। মিস্টার রাজ কখন থেকে একজন অপরিচিত শিশুর এত যত্ন নিতে লাগলেন? এমনকি তিনি নিজেও অবাক ছিলেন। হয়তো সাম্প্রতিক মর্মান্তিক ঘটনাটি তার ভেতরে একটি পুরানো চাপা পড়া অনুভূতিকে জাগিয়ে তুলেছিল, করুণার অনুভূতি, বা হয়তো রহস্য সমাধানের ইচ্ছা। মিস্টার রাজ ঘর থেকে বেরিয়ে এলেন এবং খালি করিডোরে হাঁটলেন। তার জুতোর শব্দ হালকাভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। তার সামনে তাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। মীরা, আমার স্ত্রী, কি সত্যি আমাকে মারতে চেয়েছিল? কেন? যদি এটা সত্যি হয় তবে সে কেন এমন করল? এবং সেই পাউডারের প্যাকেটটি কি ছিল? তার মনে শত শত প্রশ্ন ঘুরছিল। মীরার উদ্বিগ্ন মুখ সামনে এলো। তার চোখে এমন লাগছিল যেন সে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারলেন না। এটা কি শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল, নাকি আরও কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল? মিস্টার রাজ জানতেন না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে আজকের রাতের পরে তার জীবন লাইনচ্যুত হয়ে গেছিল। জমকালো রেস্তোরাঁর ঝলমলে আলো সেই রহস্যের পর্দা উন্মোচন করতে পারছিল না, যা ধীরে ধীরে তাদের পারিবারিক জীবনকে ঢেকে দিচ্ছিল। স্বয়ংক্রিয় কাঁচের দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল, বাইরের শব্দ থামিয়ে দিল। করিডোরে কেবল রাতের বাতাসের শব্দ এবং একটি অসহনীয় অস্থিরতা অবশিষ্ট ছিল। ব্যক্তিগত ঘরে আশা চুপচাপ বসেছিল। তার হাত মিস্টার রাজের কোট স্পর্শ করছিল। তার হৃদয়ে উষ্ণতা এবং ভয়ের একটি অদ্ভুত অনুভূতি ছিল। সে ফিসফিস করে বলল, আমি ঠিক করেছি, তাই না? বাইরে গাড়িগুলি এখনও রাস্তায় সারিবদ্ধ ছিল। এই মরশুমে জমকালো শহর রাতে আরও বেশি জ্বলছিল, কিন্তু এমন মনে হচ্ছিল যে কোনো আলোই সেই সন্দেহর অন্ধকার দূর করার জন্য যথেষ্ট ছিল না, যা সেই মুহূর্ত থেকে ছেয়ে গিয়েছিল যখন আশা চিৎকার করে উঠেছিল, খেও না, তোমার স্ত্রী বিষ মিশিয়েছে। মিস্টার রাজ এবং মীরার মধ্যেকার সমস্ত মিথ্যা শান্তি ভেঙে গিয়েছিল এবং আসল গল্পটি এইমাত্র শুরু হয়েছিল। ভোরের পরের দিন ভোরের বাতাস ভিলার বাগানের গাছগুলির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল, যা পাতার সরসরানের একটি হালকা সুর তৈরি করছিল। পরের দিন সকালে মিস্টার রাজ মাথায় হাতুড়ি মারার মতো ব্যথা নিয়ে জেগে উঠলেন। দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর তিনি প্রায় সারা রাত ঘুমোতে পারেননি। তিনি আশাকে অতিথিদের জন্য তৈরি একটি আলাদা ঘরে ঘুমোতে দিয়েছিলেন এবং নিজে রেস্তোরাঁর অস্থায়ী কার্যালয়ে থেকে গিয়েছিলেন। বাড়ি যাবার ইচ্ছে ছিল না। সারারাত জেগে থাকা এবং ঘুমের মধ্যে তিনি তার স্ত্রী মীরাকে গভীর লাল রঙের শাড়িতে দেখলেন, যার হাতে একটি সাদা পাউডারের প্যাকেট ছিল। তার চোখে বিষণ্ণতা এবং চতুরতা উভয়ই ছিল। তারপর এক মুহূর্তে তিনি আশাকে মেঝেতে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে দেখলেন, আঙ্কেল, যদি আপনি সেই খাবার খান তবে আপনি মারা যাবেন। সেই চিৎকার তার চিন্তায় প্রতিধ্বনিত হতে থাকল যতক্ষণ না সূর্য উদয় হল এবং প্রথম কিরণ পড়ল। মিস্টার রাজ ক্লান্তশ্রান্ত হয়ে রান্নাঘরের এলাকায় গেলেন। কিছু কর্মী সকালের শিফটের প্রস্তুতির জন্য তাড়াতাড়ি চলে এসেছিলেন। তাকে দেখে তারা লজ্জার সাথে ধীরে ধীরে মাথা নিচু করলেন। সবাই গতরাতের হট্টগোল সম্পর্কে জানতেন, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেলেন না। মিস্টার রাজ মাথা নেড়ে উত্তর দিলেন। তারপর একটি যুবতী ওয়েট্রেসকে তাকে সেই ঘরে নিয়ে যেতে বললেন যেখানে আশা ছিল। সেই পুরনো ঘরটি রেস্তোরাঁর পিছনে অবস্থিত ছিল, যাতে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল, কিন্তু অন্তত এটি নির্জন ছিল এবং এতে একটি সাধারণ বিছানা ছিল। যখন মিস্টার রাজ দরজা খুললেন, তখন রাতে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী জানালেন, খাবার খাওয়ার পর থেকে মেয়েটি গভীর ঘুমে ঘুমোচ্ছিল, কিন্তু মাঝরাত্রে সে কাঁদছিল, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিল। দিনের আলোয় আশাকে আরও ছোট লাগছিল। সে এখনও মিস্টার রাজের কোটটি কম্বলের মতো মুড়ি দিয়ে রেখেছিল। তার জট পাকানো চুল তার কপালে ছড়িয়েছিল এবং তার পায়ে আঘাতের চিহ্ন এবং আঁচড় ছিল। এই দৃশ্য দেখে মিস্টার রাজের হৃদয় ভারী হয়ে গেল। সবকিছুতে সন্দেহ থাকা সত্ত্বেও তিনি একটি ভবঘুরে শিশুকে উপেক্ষা করতে পারছিলেন না। তিনি ধীরে ধীরে কাশলেন,
এতটুকু যে আশা চমকে জেগে উঠল। তার চোখ গোল হয়ে গেল, যেন সে বুঝতে পারছে না যে সে কোথায় আছে। কয়েক সেকেন্ড পর আশার গতরাতের ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ল। সে দ্রুত উঠে বসল, মাথা নিচু করে। আঙ্কেল, আঙ্কেল রাজ। মিস্টার রাজ আশার কাঁধে ধীরে ধীরে হাত রাখলেন, বন্ধুসুলভ দেখানোর চেষ্টা করে। তুমি ঠিক আছো তো? তুমি কি ভালোভাবে ঘুমিয়েছ? আশা ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আমার ভয় ছিল যে তারা আমাকে বাইরে বের করে দেবে। মিস্টার রাজ মাথা নাড়লেন, তার কণ্ঠস্বর নরম ছিল। চিন্তা করো না, আপাতত আমি কাউকে তোমাকে বাইরে বের করতে দেব না। কিন্তু তুমি কি আমাকে তোমার সম্পর্কে আরও কিছু বলতে পারো? তুমি কোথা থেকে এসেছো? তুমি সেই সময় রেস্তোরাঁয় কেন দেখা দিলে? আশা তার উভয় হাত জোড়ো করল, কিছুটা কাঁপতে কাঁপতে। একটি ঠান্ডা বাতাসের ঢেউ জানালা দিয়ে ভেতরে এলো, যা ঠিকমতো বন্ধ ছিল না। তার কণ্ঠস্বর কিছুটা কর্কশ ছিল, যেন বাতাসে মিশে গেছে। আমার নাম আশা। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মায়ের মৃত্যু হয়। তখন থেকে আমি ভব ঘুরে ঘুরি, আবর্জনা তুলি, ভিক্ষা করি। গতকাল আমি রেস্তোরাঁর পিছনে পড়ে থাকা খাবারের সন্ধানে গিয়েছিলাম, আর তারপর আমি ভুল করে মীরার মতো দেখতে এক মহিলাকে একজন লোকের সাথে দেখা করতে দেখলাম। তাদের হাতে একটি পাউডারের প্যাকেট ছিল এবং তারা বলছিল যে এটিকে আপনার খাবারের সাথে মেশাতে হবে। আমার ভয় ছিল যে আপনার কিছু হয়ে যাবে, তাই আমি ভেতরে দৌড়ে এলাম। মিস্টার রাজ চুপ থাকলেন। গল্পটি বই ছিল যা আশা গত রাতে বলেছিল। কোনো নতুন বিবরণ ছিল না, তবে কোনো বিরোধিতাও ছিল না। এই সত্যই তাকে আরও বেশি বিভ্রান্ত করছিল। তার স্ত্রী এমনটা কেন করবেন? এই প্রশ্নটি তার মনে গভীর ঘুরছিল এবং এর কোনো উত্তর মিলছিল না। তুমি কি সেই লোকটির মুখ পরিষ্কার দেখেছিলে? তিনি তদন্ত করার ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন। আশা মাথা নিচু করল। আমি কেবল দেখলাম যে সে লম্বা ছিল, চশমা পরা ছিল এবং একটি ধূসর শার্ট পরেছিল। সে মীরাকে পাউডারের প্যাকেটটি দিল এবং বলল যে আজ রাতে কাজ শেষ হয়ে যাওয়া উচিত। আমার ভয় ছিল যে আমি ধরা পড়ে যাব, তাই আমি আবর্জনার বাক্সের পিছনে লুকিয়ে থাকলাম। তবে হ্যাঁ, মহিলাটি দেখতে মীরার মতোই লাগছিল, কিন্তু আমি 100% নিশ্চিত হতে পারি না, কারণ অন্ধকার ছিল। শুধু এতটুকু যে তিনি লাল শাড়ি পরেছিলেন, কোকড়ানো চুল ছিল এবং একটি অভিজাত মুখ ছিল। মেয়েটি উপরে তাকালো। তার চোখে অপরাধ বোধ ছিল। যদি আমার ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা চাইব। আমি শুধু চাইনি যে আপনি বিষ খান। আমি কোনো চালাকি সম্পর্কে কিছু জানি না। আশার এই সৎ চেহারা দেখে মিস্টার রাজের হঠাৎ একটি ব্যথা অনুভব হল। এই বয়সে আশাকে স্কুলে থাকা উচিত ছিল, বাবা মায়ের তত্ত্বাবধানে। এর পরিবর্তে তাকে রাস্তায় সংগ্রাম করতে হচ্ছিল, ষড়যন্ত্র এবং পরিকল্পনা দেখতে হচ্ছিল। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিলেন, তার ব্যক্তিগত ব্যথা দমন করার চেষ্টা করে। চিন্তা করো না, তিনি বললেন। যদি তোমার ভুল হয়ে থাকে তবে আমি দায়িত্ব নেব, কিন্তু আমাকেও সবকিছু স্পষ্ট করতে হবে। তিনি ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন। কিচেন স্টাফকে আসার জন্য প্রাতস্য আনার নির্দেশ দিলেন। এরপরে তিনি পার্কিংয়ে গেলেন, যেখানে তার জমকালো গাড়ি রাতভর দাঁড়িয়েছিল। তার ব্যক্তিগত ড্রাইভার এসে সম্মান সহকারে দরজা খুললেন এবং তাকে বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। বাড়ি, এই দুটি শব্দ তার মনে একটি ভারিত্ব নিয়ে এলো। মিস্টার রাজ জানতেন যে সেখানে মীরা অপেক্ষা করছে, বা হয়তো সেও অদৃশ্য হয়ে গেছে। তবুও তিনি পালাতে পারছিলেন না। অনেক প্রশ্নের উত্তর দরকার ছিল এবং তিনি সেগুলি সরাসরি মীরার কাছ থেকে শুনতে চেয়েছিলেন। পতিস্ত্রীর মধ্যে কথোপকথন মার্বেল মেঝেযুক্ত জমকালো বসার ঘরে হয়েছিল, যা দামি তেলচিত্র দিয়ে সাজানো ছিল। পরিবেশ শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। মীরা সোফায় বসেছিলেন, তার চুল এলোমেলো ছিল এবং একটি অশান্ত রাতের পরে তার মুখ দুবলা পাতলা লাগছিল। তিনি এতটাই ক্লান্ত লাগছিল যে তার স্বাভাবিক জাঁকজমক উধাও হয়ে গেছিল। তার স্বামীকে দেখতেই তিনি উঠে দাঁড়ালেন। তুমি সারা রাত কোথায় ছিলে? তুমি কি আমাকে এই পরিস্থিতিতে একা ফেলে গিয়েছিলে? মিস্টার রাজ ধীরে ধীরে তার ব্রিফকেসটি কাঁচের টেবিলের ওপর রাখলেন, নিজের কণ্ঠস্বর সংযত রেখে। গত রাতের ঘটনা খুব অপ্রত্যাশিত ছিল, আমাকে সেটা সামলাতে হয়েছিল। তুমি ঠিক আছো? মীরা ঠোঁট কামড়ে ধরলেন। আমি কিভাবে ঠিক থাকতে পারি যখন আমার স্বামী আমাকে সন্দেহ করছে, একটি নোংরা রাস্তার মেয়ের মিথ্যা অভিযোগ বিশ্বাস করছে? আমার বিশ্বাস হচ্ছে না যে রাজ, তুমি এত বদলে গেছো। তুমি কখনো ভিখারিদের দিকে মনোযোগ দাওনি, কিন্তু এখন সেই মেয়েটির একটি শব্দ তোমাকে তোমার নিজের স্ত্রীর ওপর সন্দেহ করতে বাধ্য করছে। তার স্ত্রীর মুখ থেকে ভিখারিদের কথা শুনে মিস্টার রাজের হৃদয় দুঃখ পেল। তিনি তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে বিশ্বাস করছি না, কিন্তু আমি তার কথাগুলি উপেক্ষা করতে পারি না। এটা ভিত্তিহীন নয়,
রেস্তোরাঁর কর্মীরাও কি এই কথাটি নিশ্চিত করেনি যে তুমি খাবার পরিবেশনের ঠিক আগে রান্নাঘরে গিয়েছিলে? মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার শ্বাস দ্রুত হয়ে গেল, যেন তিনি কিছু দমন করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু শুধু এটি দেখার জন্য যে তারা কিভাবে পদগুলি উপস্থাপন করছে। আমি তোমাকে বলেছিলাম, আমি তোমার অংশীদারের উপর একটা ভালো প্রভাব ফেলতে চেয়েছিলাম, যাতে সবকিছু ঠিক থাকে। আমি কেবল কিছু মিনিটের জন্য সেখানে দাঁড়িয়েছিলাম এবং তারপর বাইরে চলে এলাম। এতে কি সন্দেহজনক আছে? মিস্টার রাজ সরাসরি তার স্ত্রীর চোখের দিকে তাকালেন। আর সেই লোকটি কে ছিল, যার সাথে তুমি রেস্তোরাঁর পেছনে দেখা করেছিলে? মীরা চমকে গেলেন, তার হাত কাঁপতে লাগল। কি? কোন লোক? মিস্টার রাজ তার চোখ সরালেন না। আশা বলেছে যে তুমি একজন লোকের সাথে দেখা করে একটি পাউডারের প্যাকেট নিয়েছিলে। আমাকে এই কথাটি বলো না যে তুমি জানো না। মীরার মুখ খোলা রয়ে গেল, রাগ উথলে পড়ল। আর না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার উপর। আমি কারো সাথে দেখা করিনি, বিশেষ করে কোনো চশমা পরা লোকের সাথে যে আমাকে পাউডারের প্যাকেট দিয়েছে। আমি বুঝতে পারছি না যে সেই মেয়েটি কেন এমন গল্প বানাচ্ছে। তার কণ্ঠস্বর ভেঙে গেল, তাতে কিছু দুঃখ ছিল, কিন্তু তিনি তার ঘাবড়ে যাওয়া লুকাতে পারলেন না। তার চোখ এড়িয়ে যাচ্ছিল, যা থেকে মিস্টার রাজ এই অনুমান করতে পারছিলেন না যে তিনি সত্যি বলছেন নাকি অভিনয় করছেন। মীরা, যদি তুমি নির্দোষ হও তবে আমি অবশ্যই তোমাকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু এখন আমি এই সতর্কতা উপেক্ষা করতে পারি না। তিনি তার কণ্ঠস্বর ধীরে করলেন। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না। মীরা চিৎকার করে উঠলেন, তার চোখে জল ছিল। আমি সব কিছু বলে দিয়েছি। যদি তুমি এখনও সেই মেয়েটিকে বিশ্বাস করতে চাও তবে করতে থাকো। আমি জানি যে তোমার হৃদয়ে আমার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। এই কথা বলে মীরা সিঁড়ি দিয়ে ওপরে তার শোবার ঘরের দিকে দৌড়ে গেলেন। এক মুহূর্ত পর দরজা জোর করে বন্ধ হওয়ার শব্দ পুরো বিশাল ভিলায় প্রতিধ্বনিত হল। মিস্টার রাজ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মুঠি শক্ত হয়ে গিয়েছিল, তার কানে ভোঁ ভোঁ শব্দ হচ্ছিল। তিনি ব্যথার সাথে অনুভব করলেন যে পতিস্ত্রীর মধ্যেকার দূরত্ব সত্যিই খুব বড় ছিল। তারা একে অপরের থেকে যত বেশি ভালোবাসতেন, এখন এই সন্দেহ তা মুছতে পারছিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মিস্টার রাজ চমকে গেলেন যখন বৃদ্ধ বাটলার রাম সিং হাত পিছনে বেঁধে উপস্থিত হলেন। তিনি ধীরে ধীরে বললেন, সাহেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। মিস্টার রাজ ঘুরলেন, তার চোখে ক্লান্তি ছিল। কি ব্যাপার রাম সিং? রাম সিং ইতস্তত করে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু সম্প্রতি আমি দেখেছি যে ম্যাডাম প্রায়শই দেরিতে বাড়ি আসেন এবং লুকিয়ে ফোনে কথা বলেন। গতকাল আপনার সাথে রেস্তোরাঁয় যাওয়ার আগে ম্যাডাম 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলেন। যখন তিনি ফিরলেন তখন তিনি খুব চাপে ছিলেন। তুমি কি জানো তিনি কোথায় গিয়েছিলেন? মিস্টার রাজ দ্রুত জিজ্ঞাসা করলেন। রাম সিং মাথা নাড়লেন। ম্যাডাম বলেননি এবং আমি জিজ্ঞাসা করার সাহস করিনি, কিন্তু যদি আপনি চান তবে আমি ভিলায় লাগানো নিরাপত্তা ক্যামেরাগুলি পরীক্ষা করতে আপনাকে সাহায্য করতে পারি। হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই শুনে মিস্টার রাজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তারা দুজনেই নিরাপত্তা কক্ষে গেলেন, যেখানে নজরদারি স্ক্রিন লাগানো ছিল। গতরাতে ভিলা থেকে বেরোনোর প্রস্তুতি করার সময় মীরা তার ব্যক্তিগত গাড়িতে গিয়েছিলেন। তাদের ড্রাইভার তাকে নিয়ে গিয়েছিলেন। যেমনটা রাম সিং বলেছিলেন, মীরা সন্ধে 4টের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তারপর সন্ধে 6টার কাছাকাছি ফিরে এসে তার শাড়ি পরিবর্তন করলেন এবং তারপর উভয় পতিস্ত্রী রেস্তোরাঁয় গেলেন। ক্যামেরা স্ক্রিনে ইয়ার্ডে কিছু অস্বাভাবিক ছিল না, কিন্তু একটি অন্য কোণে সাইড গেটে তারা একটি চশমা পরা লম্বা পাতলা লোককে ভিলার প্রাঙ্গণে ঢুকতে দেখলেন যখন মীরা বাইরে ছিলেন। লোকটি ঘাবড়ে গিয়ে চারপাশে তাকালো এবং তারপর দ্রুত চলে গেল। রাম সিং স্ক্রিনের দিকে ইঙ্গিত করে ধীরে ধীরে বললেন, সাহেব, এই লোকটি বাড়ির কর্মচারী নয়। আমি জানি না সে কে, কিন্তু এটি দ্বিতীয়বার যখন আমি তাকে সাইড গেট দিয়ে আসতে দেখেছি যখন ম্যাডাম বাইরে ছিলেন। মিস্টার রাজ সেই আকৃতিকে গভীরভাবে দেখলেন। যদিও ভিডিওটি খুব স্পষ্ট ছিল না, কিন্তু শরীরের আকার এবং চুলের স্টাইল আশা দ্বারা বর্ণিত চশমা পরা লোকের সাথে খুব মিলে যাচ্ছিল।
তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগল। এই লোকটি কি সেই রহস্যময় ব্যক্তি ছিল যাকে আশা দেখেছিল এবং সে কি রেস্তোরাঁয় মীরার সাথে দেখা করেছিল? এটি ক্যামেরায় রেকর্ড হয়নি। কেবল এইটুকু জানা ছিল যে মীরা এবং এই লোকটির মধ্যে একটি সন্দেহজনক সম্পর্ক ছিল, এবং যদি আশা মিথ্যা না বলতো তবে সে নিশ্চিতভাবে সেই রহস্যময় পাউডারের প্যাকেটের সাথে যুক্ত ছিল। হতাশার অনুভূতি ছড়িয়ে গেল। মিস্টার রাজের সেই সময়গুলি মনে পড়ল যখন মীরা দাতব্য সভা বা পুরনো বন্ধুদের সাথে দেখা করার অজুহাতে বাইরে যেতেন। এটা কি সবটাই শুধু একটি ভান ছিল? সে কি তার বিশ্বাসকে ধোঁকা দিয়েছে? স্ক্রিন বন্ধ করতে করতে মিস্টার রাজ বাটলারকে বললেন, রাম সিং, আপাতত এই ভিডিও সম্পর্কে কাউকে কিছু বলবে না। তুমি তোমার মুখ বন্ধ রাখবে। আমি নিজেই এটিকে সমাধানের উপায় খুঁজব। বাটলার মাথা নিচু করলেন। জি সাহেব। রাম সিংয়ের চোখে ঘর ভেঙে যাওয়ার ব্যথা ফুটে উঠছিল। দীর্ঘকাল ধরে রাম সিং তাদের বিবাহকে দেখেছিলেন, যখন তারা যুবক এবং সুখী ছিলেন, সেই সময় থেকে শুরু করে যখন মিস্টার রাজ ব্যস্ত ছিলেন এবং মীরা একা ছিলেন, এবং তারপর দিনে দিনে ভালোবাসা ফিকে পড়ে গেল, এবং এখন এটি সন্দেহ এবং বিশ্বাসঘাতকতার কিনারায় ছিল। নিরাপত্তা কক্ষ থেকে বেরিয়ে মিস্টার রাজ তার গাড়িতে বসলেন এবং ড্রাইভারকে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় ফিরে যাওয়ার জন্য বললেন। তিনি গতরাতে যা ঘটেছিল তার আরও একবার তদন্ত করতে চেয়েছিলেন এবং সেই সাথে আশার সাথে দেখা করে আরও বিবরণ শুনতে চেয়েছিলেন। তার হৃদয়ে তিনি এখনও আশা করছিলেন যে এটি সবটা একটি ভুল বোঝাবুঝি হোক, কিন্তু তার কাছে থাকা প্রমাণগুলি মীরার বিরুদ্ধে যাচ্ছিল। রেস্তোরাঁয় পৌঁছে মিস্টার রাজ পরীক্ষাগার থেকে একটি বার্তা পেলেন। খাবারের নমুনায় কিছু অদ্ভুত উপাদান আছে। আমাদের বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন। আমরা এটি বিষ কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছি না, তবে এটি সাধারণ মশলা নয়। শীঘ্রই রিপোর্ট করব। এটি পড়ে মিস্টার রাজ স্তব্ধ হয়ে গেলেন। এই নিশ্চিতকরণ তাকে আশার অভিযোগ উপেক্ষা করতে বাধা দিল। একটি অদ্ভুত উপাদান সেই খাবারে উপস্থিত ছিল, যা গতরাতে প্রায় তাকে পরিবেশন করা হয়েছিল। যদি আশার খেও না চিৎকার না থাকত তাহলে কি হতো? এই চিন্তাটি তার কপালে ঠান্ডা ঘাম নিয়ে এলো। তিনি সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত ডাক্তারকে ফোন করলেন এবং তাকে যে কোনো জরুরি অবস্থার জন্য সব কিছু প্রস্তুত রাখতে বললেন। মিস্টার রাজ, যিনি স্বাভাবিকভাবেই সতর্ক ছিলেন, এখন আরও বেশি সতর্ক হয়ে গেলেন। রেস্তোরাঁর হলে প্রবেশ করতেই তিনি শেফকে ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে দেখলেন। মিস্টার রাজ, আমরা সত্যিই বুঝতে পারছি না কি হয়েছে। রেস্তোরাঁর রান্নাঘর সর্বদা কঠোর নজরদারিতে থাকে। কোনো অপরিচিত লোককে ভেতরে বাইরে যাওয়ার অনুমতি নেই। তবুও খাবারে কিছু ছিল। এটি অবিশ্বাস্য। মিস্টার রাজ হাত নেড়ে বললেন, আমি বলিনি যে এটা তোমার বা রেস্তোরাঁর ভুল। ঘাবড়ে যেও না, শুধু তদন্তে সহযোগিতা করো। এখন আমি আশার সাথে দেখা করতে চাই। শেফ তাকে পিছনের ছোট ঘরে নিয়ে গেলেন। আশা চেয়ারে হাঁটু মুড়ে বসেছিল। তার হাতে অর্ধেক খাওয়া রুটির টুকরা ছিল। তার চোখ জানালা দিয়ে বাইরে দেখছিল। মিস্টার রাজকে ভেতরে আসতে শুনে আশা ঘুরল, চমকে গেল। আঙ্কেল, মেয়েটি ইতস্তত করে বলল, আপনি কি সেই মহিলা সম্পর্কে কিছু নতুন জানতে পেরেছেন? সে কি আপনার স্ত্রী ছিল? সরাসরি প্রশ্নটি মিস্টার রাজের হৃদয়ে বিঁধে গেল। তিনি ধীরে ধীরে পাশে বসে গেলেন, একটি গভীর শ্বাস নিলেন। আমি এখনও কিছু নিশ্চিত করতে পারছি না, কিন্তু এমন মনে হচ্ছে যে তুমি ভুল ছিলে না। গত রাতের খাবারের নমুনায় কিছু ভেজালের সংকেত আছে। আমি খুব দ্বিধায় আছি। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি সম্পূর্ণরূপে নিশ্চিত যে তুমি গতকাল যাকে দেখেছিলে সে মীরাই ছিল? তোমার কি কোনো ভুল হতে পারে না? আশা ঠোঁট কামড়ে ধরল, কয়েক সেকেন্ড ইতস্তত করল, তারপর মাথা নাড়ল। আমার মনে হয় যে সে সেটাই ছিল। লাল শাড়ি, শরীরের আকার, চুলের স্টাইল, মুখ। আমি খুব চেষ্টা করেছি সবকিছু দেখতে, কিন্তু আঙ্কেল, আমি শপথ করে বলছি যে আমি কাউকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য এটি করিনি। যখন আমি দেখলাম যে সেই লোকটি তাকে পাউডারের প্যাকেট দিচ্ছে এবং সে আপনার ডিনারের জন্য রান্নাঘরে যাচ্ছে, আমি ভয় পেয়েছিলাম। এই জন্যই আমি চিৎকার করেছিলাম।